প্রস্থচ্ছেদ করলে ক্ষুদ্রান্ত্রের আবরণীতে বাইরে থেকে ভেতরে পর্যায়ক্রমে নিম্নলিখিত স্তরগুলি পাওয়া যায়। প্রস্থচ্ছেদ করলে ক্ষুদ্রান্ত্রের আবরণীতে বাইরে থেকে ভেতরে পর্যায়ক্রমে নিম্নলিখিত স্তরগুলি পাওয়া যায়। প্রস্থচ্ছেদ করলে ক্ষুদ্রান্ত্রের আবরণীতে বাইরে থেকে ভেতরে পর্যায়ক্রমে নিম্নলিখিত স্তরগুলি পাওয়া যায়। দেখতে পারছো? জি স্যার। আচ্ছা, দাঁড়ি পাওয়া যায়। এরপর লেখো যথা, কমা দিয়ে তারপর লেখো যথা, তারপরে দাও হাইফেন। প্রস্থচ্ছেদ করলে ক্ষুদ্রান্ত্রের আবরণীতে বাইরে থেকে ভেতরে নিম্নলিখিত স্তরগুলি পাওয়া যায়, যথা। এবার লেখো 1 সেরোসা। 1 নম্বরে লেখো সেরোসা। হাইফেন দিয়ে লেখো ইহা ক্ষুদ্রান্ত্রের সর্বাপেক্ষা বাইরের স্তর। লেখাও অনেকটা মিল পাওয়া যাবে, আমরা যে পাকস্থলীর যে বর্ণনা দিয়েছি তার সাথে অনেক জায়গাতেই মিল পাওয়া যাবে, শুধু যেখানে যেখানে ডিফারেন্স আছে সেখানে আমরা আলাদা লিখতে পারবো, আদারওয়াইজ ক্ষুদ্রান্ত্রের সাথে পাকস্থলীর অনেক কিছুতেই মিল আছে। তো এনিওয়ে লেখো সেরোসা, ইহা ক্ষুদ্রান্ত্রের সর্বাপেক্ষা বাইরের স্তর। দাড়ি সাথে লেখো এই স্তরটি তুলনামূলকভাবে পাতলা ও স্থিতিস্থাপক। এই স্তরটি তুলনামূলকভাবে পাতলা ও স্থিতিস্থাপক। এই স্তরটি তুলনামূলকভাবে পাতলা ও স্থিতিস্থাপক। দাড়ি সাথে লেখো এখানকার কোষগুলি প্রায় বর্ণহীন। এখানকার কোষগুলি প্রায় বর্ণহীন এবং এখানকার কোষগুলি প্রায় বর্ণহীন এবং কোলাজেন নামক তন্তুময় প্রোটিন দিয়ে তৈরি। এখানকার কোষগুলি প্রায় বর্ণহীন এবং কোলাজেন নামক তন্তুময় প্রোটিন দিয়ে তৈরি। এখানকার কোষগুলি প্রায় বর্ণহীন এবং কোলাজেন নামক তন্তুময় প্রোটিন দিয়ে তৈরি। লিখতে পেরেছো? জি স্যার। জি স্যার। এই সেম কথাগুলোই তুমি ইচ্ছা করলে পাকস্থলীর ওখানে ইউজ করতে পারো, সমস্যা নাই কোনো। আচ্ছা, এবার লেখো নাম্বার 2 মাসেল লেয়ার। মাসেল লেয়ার লেখো সেরোসা স্তরের পরবর্তী স্তরটিকে মাসেল লেয়ার বলে। সেরোসা স্তরের পরবর্তী স্তরটিকে মাসেল লেয়ার বলে। সেরোসা স্তরের পরবর্তী স্তরটিকে মাসেল লেয়ার বলে। ইহা আবার দুইটি উপস্তরে বিভক্ত। ইহা আবার দুইটি উপস্তরে বিভক্ত, যথা ইহা আবার দুইটি উপস্তরে বিভক্ত যথা বাইরের দিকে অনুদৈর্ঘ্য এবং ভেতরের দিকে অনুপ্রস্থ পেশী স্তর। ইহা আবার দুইটি উপস্তরে বিভক্ত যথা বাইরের দিকে অনুদৈর্ঘ্য এবং ভেতরের দিকে অনুপ্রস্থ পেশী স্তর। ইহা আবার দুইটি উপস্তরে বিভক্ত যথা বাইরের দিকে অনুদৈর্ঘ্য এবং ভেতরের দিকে অনুপ্রস্থ পেশী স্তর। ইহা আবার দুইটি উপস্তরে বিভক্ত যথা
বাইরের দিকে অনুদৈর্ঘ্য এবং ভেতরের দিকে অনুপ্রস্থ পেশি স্তর। দাড়ি সাথে লেখো, এই স্তরের পেশি সমূহ ক্ষুদ্রান্ত্রের সংকোচন হাইফেন প্রসারণ, ব্র্যাকেটে লেখো পেরিস্টালসিস, PERISTALSIS, এই স্তরের পেশি সমূহ ক্ষুদ্রান্ত্রের পেরিস্টালসিস নিয়ন্ত্রণ করে। সেরোসা স্তরের পরবর্তী স্তরটিকে মাসেল লেয়ার বলে। ইহা আবার দুইটি উপস্তরে বিভক্ত, যথা বাইরের দিকে অনুদৈর্ঘ্য এবং ভেতরের দিকে অনুপ্রস্থ পেশি স্তর। এই স্তরের পেশি সমূহ ক্ষুদ্রান্ত্রের সংকোচন প্রসারণ, ব্র্যাকেটে লেখো পেরিস্টালসিস নিয়ন্ত্রণ করে। নাম্বার 3 লেখো সাবমিউকোসা। নাম্বার 3 লেখো সাবমিউকোসা। এই যে এটা হচ্ছে সাবমিউকোসা, 3 নাম্বার। SUB, সাব, MUCOSA, সাবমিউকোসা। এই যে বড় স্তরটা লেখো। একই রকম লেখা আমরা পাকস্থলীর ওখানে লিখতে পারতাম, একটু সূক্ষ্ম পার্থক্য আসবে মাঝে মধ্যে, বাকিটা প্রায় সমানই। সাবমিউকোসাতে লেখো, মাসেল লেয়ার এর পরবর্তী মানে পেশি স্তরের পরবর্তী সর্বাপেক্ষা পুরু স্তরটিকে সাবমিউকোসা বলে। পেশি স্তরের পরবর্তী সর্বাপেক্ষা পুরু স্তরটিকে সাবমিউকোসা বলে। পেশি স্তরের পরবর্তী সর্বাপেক্ষা পুরু স্তরটিকে সাবমিউকোসা বলে। ইহা যথেষ্ট আন্তঃকোষীয় ফাঁক যুক্ত অ্যারিওলার যোজক কলা দিয়ে তৈরি। অ্যারিওলার, AERIOLAR, অ্যারিওলার। ইহা যথেষ্ট আন্তঃকোষীয় ফাঁক যুক্ত অ্যারিওলার যোজক কলা দিয়ে তৈরি। পেশি স্তরের পরবর্তী সর্বাপেক্ষা পুরু স্তরটিকে সাবমিউকোসা বলে। ইহা যথেষ্ট আন্তঃকোষীয় ফাঁক যুক্ত অ্যারিওলার যোজক কলা দিয়ে তৈরি। এই স্তরে শিরা, ধমনী ও লসিকা বাহিকা অবস্থান করে। লসিকা বাহিকা, যার ভেতর দিয়ে লসিকা চলে। লসিকা হচ্ছে এক ধরনের সাদা রঙের তরল পদার্থ। এটা আমাদের দেহের ভিতরে বিভিন্ন কোষ থেকে তৈরি হয়। তারপর হচ্ছে আমাদের শরীরে বিভিন্ন রকমের লসিকা গ্রন্থি আছে, সেখান থেকে তৈরি হয়। আমরা রক্তচাপটা যখন পড়বো মানবদের, সেখানে পাবো লসিকা সম্পর্কে, সেখানে আমরা জানবো। তো এই লসিকা চলাচলের জন্য আবার একটা আলাদা নল আছে আমাদের দেহের ভিতরে। শিরার মধ্যে যেমন রক্ত চলে, ধমনীর মধ্যে যেমন রক্ত চলে, ঠিক তেমনি লসিকা বাহিকার ভিতরে লসিকা চলে। সেই লসিকা চলাচলের যে পথ, সেটাও পাওয়া যায় এই সাবমিউকোসা স্তরে। তো আমি বলছিলাম এরকম, পেশি স্তরের পরবর্তী সর্বাপেক্ষা পুরু স্তরটিকে সাবমিউকোসা বলে। ইহা যথেষ্ট আন্তঃকোষীয় ফাঁক যুক্ত অ্যারিওলার যোজক কলা দিয়ে তৈরি। অ্যারিওলার কথাটা এখানে বলেছি। তারপরে বলেছি এই স্তরে শিরা, ধমনী ও লসিকা বাহিকা অবস্থান করে। এই স্তরে শিরা, ধমনী ও লসিকা বাহিকা অবস্থান করে। লেখা হলে বলিও। স্যার হইছে। ঠিক আছে। এই স্তরে, হ্যাঁ বলো। এই স্তরে শিরা, ধমনী ও লসিকা বাহিকা অবস্থান করে। ঠিক আছে। এবার আমরা 4 নম্বর স্তর লিখবো, মাসকিউলারিস মিউকোসা। শব্দটা এখানে আছে, তোমরা এর আগেও লিখছো, মাসকিউলারিস মিউকোসা। এখান থেকে লিখতে পারো MUSCULARIS, মাসকিউলারিস মিউকোসা। লেখো, সাবমিউকোসা স্তরের ঠিক নিচে, সাবমিউকোসা স্তরের ঠিক নিচে পাতলা পেশি বহুল যে স্তরটি থাকে তাকে মাসকিউলারিস মিউকোসা বলে। সাবমিউকোসা স্তরের ঠিক নিচে পাতলা পেশি বহুল যে স্তরটি থাকে
তাকে মাস্কিউলারিস মিউকোসা বলে। সাবমিউকোসা স্তরের ঠিক নিচে পাতলা পেশিবহুল যে স্তরটি থাকে তাকে মাস্কিউলারিস মিউকোসা বলে। স্যার আবার একটু বলেন। সাবমিউকোসা স্তরের ঠিক নিচে পাতলা পেশিবহুল যে স্তর থাকে তাকে মাস্কিউলারিস মিউকোসা বলে। সাবমিউকোসা স্তরের ঠিক নিচে পাতলা পেশিবহুল যে স্তর থাকে তাকে মাস্কিউলারিস মিউকোসা বলে। দাড়ি সাথী লেখো, আম্মু কথা বলে। এক প্রকার অনুপ্রস্থ, এরাও কিন্তু অনুপ্রস্থ, এদের মতোই, এরা যেমন আড়াআড়ি এরাও আড়াআড়ি। এক প্রকার অনুপ্রস্থ পেশি দিয়ে এই স্তরটি তৈরি, তবে এদের কোনো স্ফিংটার নেই। এক প্রকার অনুপ্রস্থ পেশি দিয়ে এই স্তরটি তৈরি, তবে এদের কোনো স্ফিংটার নেই। স্ফিংটার সম্পর্কে আইডিয়া আছে নিশ্চয়ই। আমরা যখন পাকস্থলীতে মাস্কুলারিস মিউকোসা এঁকেছিলাম তখন এখানে এরকম কতগুলো আয়তাকার পেশি এঁকেছিলাম যাদের নাম হচ্ছে স্ফিংটার। সেই জিনিসটা কিন্তু এদের থাকে না, ক্ষুদ্রান্ত্রে কিন্তু থাকে না। তোমরা আবার এই ছবিটা এঁকো না, আমি বোঝানোর জন্য এঁকেছিলাম। লেখো, এক প্রকার অনুপ্রস্থ পেশি দিয়ে এই স্তরটি তৈরি, তবে এদের কোনো স্ফিংটার নেই। এখন দেখো, আমি যেরকম আগের দিন একটা ছবি দেখিয়েছিলাম যে আমরা জানি যে ক্ষুদ্রান্ত্রের অভ্যন্তরভাগে অসংখ্য ভিলাই থাকে, যার ছবি তোমরা দেখেওছ, বা এই যে দেখতেও আবার দেখাতেও পারি। আবার এই যে মনে করো এগুলো হচ্ছে ভিলাই, হাজার হাজার ভিলাই যে থাকে। এই ভিলাইগুলো কিন্তু এরকম, যেমন ধরো একটা ছোট ধান খেতে মনে করো যখন বাতাস হয় তখন যেমন ঢেউ খেলে, ঠিক আছে, যেমন ধান গাছগুলো একদিকে কাত হয়ে হেলে পড়ে আবার সোজা হয়, ভিলাইগুলোও কিন্তু ওরকম। হ্যাঁ, একদিকে কাত হয়, খাবারের চাপে হেলে পড়ে আবার সোজা হয়। সেই যে ফ্লেক্সিবিলিটি, ভিলাইগুলো যেন ফ্লেক্সিবল হয়, তাদের যেন সঞ্চালনে কোনো সমস্যা না হয়, সেটা কিন্তু এনশিওর করে এই মাসেল লেয়ার। মাসেল থাকার জন্যই ভিলাই একদিকে কাত হয়ে যায়, হেলে পড়ে আবার সোজা হয়, এই কাজটা সে বারবার করতে পারে। তো সেই কথাটা আমরা এন্ট্রি দিতে পারি এখানে নোটের মধ্যে। লেখো, এই পেশি ক্ষুদ্রান্ত্রের ভিলাই সমূহের সঞ্চালন, এই পেশি ক্ষুদ্রান্ত্রের ভিলাই সমূহের সঞ্চালন নিয়ন্ত্রণ করে। সঞ্চালন মানে বুঝতে পারছো, একদিকে সরে যাওয়া আবার আগের জায়গায় ফিরে আসা, এরকম আর কি। এই পেশি সমূহ ক্ষুদ্রান্ত্রের সঞ্চালন নিয়ন্ত্রণ করে। এই পেশি সমূহ ক্ষুদ্রান্ত্রের সঞ্চালন নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, লিখলাম আমরা। এবার লেখো নাম্বার কত হবে, 5, মিউকোসা। আচ্ছা, মিউকোসা, এই ছবিটা একটুখানি দেখো। আসলে মিউকোসা লেয়ারটা কোথায়? আমরা গুগলের ছবি বেশ কিছু লোড করেছি তোমাদের, বা তোমরা নিজেরাও প্রয়োজন বোধে ছবি নামিয়ে নামিয়ে দেখতে পারো। যেমন মনে করো, সরি এটা পাকিস্তানের ছবি, ক্ষুদ্রান্ত্রের যে এই ছবিটা দেখো। হ্যাঁ, মুশকিল। এটা মনে করো ক্ষুদ্রান্ত্রের একটা ভিলাইয়ের ছবি। এই যে দেখো, খুব বেশি জুম করলে ছেড়ে দিলে আবার চলে যায়। এটা যদি একটা ভিলাই হয়, এটা যদি একটা ভিলাই হয়, ভিলাই হয়, তাহলে একেবারে ভিলাইয়ের সর্বাপেক্ষা বাইরেও তো একটা লেয়ার আছে, সেই লেয়ারটাই কিন্তু হচ্ছে মিউকোসা। আরেকটা জুম ছবি ছিল, দেখি পাই কিনা। ক্ষুদ্রান্ত্রের একদম ভিলাইয়ের সর্বাপেক্ষা বাইরে যে লেয়ারটা, এই যে এই ছবিটা ভালো পাওয়া যাবে, এই যে এটা, এটাই হচ্ছে আমাদের সেই মিউকোসা লেয়ারটা। এই যে এটা কিন্তু সাবমিউকোসা, এই যে এই স্তরটা কিন্তু সাবমিউকোসা। বাট মিউকোসা হচ্ছে, আমি এখন যে একদম সবার বাইরে একটা দাগ টেনে দেওয়ার চেষ্টা করছি, এটা হচ্ছে মিউকোসা। বুঝতে পারছো? এবং এই মিউকোসাটার ব্যাপারে এটাও বলা যায় যে এটা যদি একটা ক্ষুদ্রান্ত্রের ভিলাই হয়, খেয়াল করো, খেয়াল করো, এটা যদি একটা ক্ষুদ্রান্ত্রের ভিলাই হয়, হ্যাঁ এগুলো তো ভিলাই, তাহলে ভিলাইয়ের একদম বহিরাবরণ সেটাই কিন্তু তৈরি করেছে এই মিউকোসা। প্রত্যেকটা ভিলাইয়ের একদম সবার বাইরে যে বহিরাবরণ, সেটাই কিন্তু তৈরি করেছে এই মিউকোসা। এই কথাটা আমি বলতে পারি কিনা, বুঝতে পেরেছো কিনা? ভিলাই সমূহের একেবারে বাইরের যে আবরণটা, সেটাই কিন্তু তৈরি করেছে মিউকোসা। আবার ইচ্ছে করলে এই স্তরটাকে তুমি এপিথেলিয়াল আবরণও বলতে পারো। বহিরাবরণটাকে অনেক সময় এপিথেলিয়াল আবরণ বলে। এপিথেলিয়াল মানে বাইরের, আর এন্ডোথেলিয়াম মানে হচ্ছে ভেতরের। তো এটাকে আমরা বহিরাবরণও বলতে পারি। আবার এইটা কিন্তু মিউকোসা স্তর বলেও গণ্য। কেন?
মিউকোসা কেন বলা হচ্ছে? কারণ এই স্তর থেকে মিউকাস নির্গত হয়, প্লাস আদার্স পদার্থ নির্গত হয়। যাই হোক, যাহা এপিথেলিয়াল আবরণ তাহাই কিন্তু আবার মিউকোসা। তো যাই হোক, আমরা এখন লিখি এটা। লেখো, ক্ষুদ্রান্ত্রের ভিলাই সমূহের সর্বাপেক্ষা বাইরে এক স্তর কোষ দিয়ে তৈরি, ক্ষুদ্রান্ত্রের ভিলাই সমূহের সর্বাপেক্ষা বাইরে এক স্তর কোষ দিয়ে তৈরি যে আবরণ বিদ্যমান তাকে আবরণ বা মিউকোসা বলে। ক্ষুদ্রান্ত্রের ভিলাই সমূহের সর্বাপেক্ষা বাইরে এক স্তর কোষ দিয়ে তৈরি যে আবরণ বিদ্যমান তাকে এপিথেলিয়াল আবরণ বা মিউকোসা বলে। ক্ষুদ্রান্ত্রের ভিলাই সমূহের সর্বাপেক্ষা বাইরে এক স্তর কোষ দিয়ে তৈরি, এই যে এই স্তরটা, ক্ষুদ্রান্ত্রের ভিলাই সমূহের সর্বাপেক্ষা বাইরে এক স্তর কোষ দিয়ে তৈরি যে আবরণ বিদ্যমান তাকে এপিথেলিয়াল আবরণ বা মিউকোসা বলে। দাঁড়ি, এখানকার কোষগুলি বৃহৎ এবং উজ্জ্বল নিউক্লিয়াস বিশিষ্ট। এখানকার কোষগুলি বৃহৎ এবং উজ্জ্বল নিউক্লিয়াস বিশিষ্ট। ক্ষুদ্রান্ত্রের ভিলাই সমূহের সর্বাপেক্ষা বাইরে এক স্তর কোষ দিয়ে তৈরি যে আবরণ বিদ্যমান তাকে এপিথেলিয়াল আবরণ বা মিউকোসা বলে। এখানকার কোষগুলি বৃহৎ এবং উজ্জ্বল নিউক্লিয়াস বিশিষ্ট। হ্যাঁ, তুমি দেখো, এখানকার কোষগুলি বৃহৎ এবং উজ্জ্বল নিউক্লিয়াস বিশিষ্ট। তুমি যাও, আমার কাছে যাও। এখানকার কোষগুলি বৃহৎ এবং উজ্জ্বল নিউক্লিয়াস বিশিষ্ট, লিখছ? জি স্যার। বাবুকে ডাক দাও। এখানকার কোষগুলি বৃহৎ এবং উজ্জ্বল নিউক্লিয়াস বিশিষ্ট, তোমাকে যাবে। আচ্ছা, এবার লেখো, এখানে বা মিউকোসা স্তরে 5 ধরনের কোষ পাওয়া যায়। এবার এই কোষগুলোর নাম আর কাজটা লিখবো। মিউকোসা স্তরে 5 ধরনের কোষ পাওয়া যায়, যথা মিউকোসা স্তরে 5 ধরনের কোষ পাওয়া যায় যথা, এই এখানে অনেক সাউন্ড হয়, এখানে ওটা নিয়ে ওই রুমে যাও, ওটা শব্দ হচ্ছে এখানে। মিউকোসা স্তরে 5 ধরনের কোষ পাওয়া যায়, যথা নাম্বার 1 এপিথেলিয়াল কোষ। এপিথেলিয়াল, EPITHELLIAL, এপিথেলিয়াল কোষ। মিউকোসা স্তরে 5 ধরনের কোষ পাওয়া যায়, কোষগুলোর নাম এখানে লেখা আছে, দেখো। এপিথেলিয়াল কোষ, হাইফেন দিয়ে লেখো, এই কোষ বিশেষ কোনো পদার্থ, কথা বলিও না, এই কোষ বিশেষ কোনো পদার্থ ক্ষরণ করে না। এই কোষ বিশেষ কোনো পদার্থ ক্ষরণ করে না। ক্ষরণ বা নির্গমন যেটাকে বলে, এই কোষ বিশেষ কোনো পদার্থ নির্গত করে না, বরং শুধুমাত্র আবরণ তৈরিতে অংশগ্রহণ করে। মানে আবরণ তৈরিটাই হচ্ছে ওর মেইন কাজ, কিন্তু ফাংশনাল তেমন অন্য ভ্যালু নাই, শুধুমাত্র এখানে স্ট্রাকচারাল কম্পোনেন্ট হিসেবে সে ব্যবহৃত হয়, এবং এই কোষগুলি কিন্তু সবচেয়ে বেশি থাকে। এই কোষগুলি বিশেষ কোনো পদার্থ নির্গত করে না, বরং শুধুমাত্র আবরণ তৈরিতে অংশগ্রহণ করে। এপিথেলিয়াল যেহেতু আবরণটার নাম, তাই কোষগুলোর নাম হচ্ছে এপিথেলিয়াল কোষ। এই কোষ বিশেষ কোনো পদার্থ নির্গত করে না, বরং শুধুমাত্র আবরণ তৈরিতে অংশগ্রহণ করে। লেখা হলে বলিও। স্যার হয়েছে। এই কোষ বিশেষ কোনো পদার্থ নির্গত স্যার করে না, হয়েছে। বরং শুধুমাত্র আবরণ তৈরিতে অংশগ্রহণ করে। ঠিক আছে, পরেরটা লেখো নাম্বার। এগুলো আগে পরে হলে অসুবিধা নাই, এক এক ব্যাচে হয়তো কোনো ব্যাচে 1 নম্বরে লিখছে এপিথেলিয়াল কোষ, কোনো ব্যাচে হয়তো 2 নম্বরে লিখছে এটা, এটা কোনো ম্যাটার করে না, তুমি লিখলেই হলো। যেমন এই ব্যাচে যেটা লিখছে, এই ব্যাচে 1 নম্বরে দিচ্ছে অ্যাবজর্পটিভ সেল, এটা মানে ম্যাটার করে না, তুমি যে কোনোটা সব আইটেমগুলোর নাম লিখলেই হবে। 1 নম্বরে লিখলাম, এখানে ধারাবাহিকভাবে দেখো, পরেরটা লেখো 2 নম্বর, গবলেট কোষ। এই যে গবলেট কোষ। আচ্ছা, গবলেট কোষের একটা ছবি তোমাদের গ্রুপেও দেওয়া আছে, দেখিও। শুধু গবলেট কোষটা অনেক সময় জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে আসে, গবলেট কোষ কাকে বলে। এই যে দেখো গবলেট কোষটা কি রকম, এই যে দেখো, এটাকে বলা হয় গবলেট কোষ। খেয়াল করেছো কিনা দেখো কেমন। এই কোষগুলো দিয়ে প্রচুর পরিমাণে
তোমার মিউকাস নির্গত হয়, কিন্তু সেই মিউকাসটা থাকে ক্ষারীয়, ক্ষারীয় মিউকাস নির্গত করে। তাহলে লেখো গবলেট কোষ, কথাটা লিখে আন্ডারলাইন করে হাইফেন দিয়ে লেখো, বা আন্ডারলাইন করার দরকার নেই। এই কোষ থেকে ক্ষারীয় মিউকাস নির্গত হয়। গবলেট কোষ, এই কোষ থেকে ক্ষারীয় মিউকাস নির্গত হয়। এই কোষ থেকে ক্ষারীয় মিউকাস নির্গত হয়। গেল হচ্ছে গবলেট কোষের কথা গেল, এই কোষ থেকে ক্ষারীয় মিউকাস নির্গত হয়। আচ্ছা, এখানে যেরকম আছে 3 নাম্বার, সেটা তোমাদের কয় নাম্বার জানি না। তোমাদের কি নাম্বার আবার এটার সাথে মেলে না মনে হয়, তাই না? এটা তো তোমাদের ছবি না মনে হয়। তোমাদের ওই ছবির মধ্যেও নাম্বার দেওয়া আছে, সেটার সাথে আবার যদি এটা না মিলে তাতে আবার অসুবিধা হয় না, হবে না কোনো। তুমি খালি পড়লেই হলো। লেখার মধ্যে যদি নাম্বার আর এই ছবির মধ্যে যে নাম্বার দিছি সেটা যদি তোমাদের সাথে ডিফার করে, তোমাদের ছবিটা এটা না মনে হয় অন্য একটা, আমি শিওর না, এটা তোমাদের মনে হয় না ছবি, তাহলে সেটা নিয়ে আবার তোমরা বিভ্রান্ত হবে না। খালি নামগুলো জানলেই হলো, কি কাজ করে জানলেই হলো। নাম্বার কোনো ম্যাটার করে না, সিরিয়াল মেনটেন কোনো ম্যাটার করে না, আমি আগেও বলেছি। আচ্ছা, স্যার তাহলে তুমি আমাদের নাম্বার সেল দিছিলেন 4টা। 4টা? জি স্যার। না, এপিথেলিয়াল কোষ মনে হয়, এপিথেলিয়াল কোষ মনে হয় তোমাদের তাহলে লেখা হয় নাই। আচ্ছা, সিরিয়াল তাহলে তোমরা বলো, তোমাদের সিরিয়াল অনুযায়ী লিখি। তোমরা 1 যদি এপিথেলিয়াল কোষ লিখে থাকো, 2 এইমাত্র কি লিখলাম, গবলেট কোষ। তোমাদের সিরিয়াল অনুযায়ী 3 কি আছে বলো তো, সেটা লিখি আমরা। স্যার ওইটাই আছে, 3-এর ওইটাই। এই 3 আছে গবলেট, ও এটা এন্টের, ওইটাই কি সেটা বলতে পারছো না? এন্টেরো এন্ডোক্রাইন কোষ, এন্টেরো এন্ডোক্রাইন কোষ বলো তো দেখি তুমি, এইমাত্র, যাই হোক ম্যাটার না। লেখো এন্টেরো এন্ডোক্রাইন কোষ, বলো তো। এইমাত্র যে ছেলেদের কথা বললা কেউ একজন, তুমি মনে হয় শব্দটা বলতে ভয় পাচ্ছ, বলো না এন্টেরো এন্ডোক্রাইন। এন্ডোক্রাইন কোষ। হ্যাঁ, এন্টেরো এন্ডোক্রাইন কোষ, ব্যাপার না, ঠিক আছে। তাহলে এটা কি কাজ করে লেখো। এই কোষ থেকে সিক্রেটিন এবং এই কোষ থেকে সিক্রেটিন এবং, স্যার একটু আগে কি বলছেন আমি শুনিনি। তোমার শোনার দরকার নাই, সবার সব কথা শুনতে হয় না। এই কোষ থেকে সিক্রেটিন এবং কোলিসিস্টোকাইনিন, সরি এই যে তোমার সাথে কথা বলতে গিয়ে বানানটা ভুল হয়ে গেল। এই কোষ থেকে সিক্রেটিন এবং কোলিসিস্টোকাইনিন, কোলিসিস্টোকাইনিন, যদি ইংরেজিতে লিখতাম তাহলে ভালো হতো। সিক্রেটিন, SECRETIN, সিক্রেটিন এবং কোলিসিস্টোকাইনিন, CHOLECYSTO, কোলিসিস্টোকাইনিন, KININ, কোলিসিস্টোকাইনিন নামক হরমোন নির্গত হয়। এই দুইটা হচ্ছে হরমোনের নাম। এই কোষ থেকে সিক্রেটিন এবং কোলিসিস্টোকাইনিন নামক হরমোন নির্গত হয়। এন্টেরো এন্ডোক্রাইন কোষ লিখে হাইফেন দিয়ে লেখো, এই কোষ থেকে সিক্রেটিন এবং কোলিসিস্টোকাইনিন হরমোন নির্গত হয়। এখন এই সিক্রেটিন হরমোন বা কোলিসিস্টোকাইনিন হরমোন কি কাজ করে একটু ধারণা দেই প্রয়োজন বোধে। লেখো, সাথেই লেখো, সিক্রেটিন হরমোন অগ্নাশয় রস এবং পিত্তাশয় রসকে, পিত্তরসকে, সিক্রেটিন হরমোন অগ্নাশয় রস এবং পিত্তরসকে ক্ষারীয় করে। ওই দুইটার মধ্যে বাইকার্বনেট আয়ন মিশিয়ে দেয় আর কি, বাইকার্বনেট সহ যেন ওই দুইটা জিনিস তৈরি হয়। অর্থাৎ পিত্তরস আর অগ্নাশয় রসটা যে প্রচন্ড ক্ষারীয় হয় বাইকার্বনেট আয়নের জন্য, সেই বাইকার্বনেট আয়ন প্রডিউস করতে ও ইয়ে করে, কি বলা যায়, মোটিভেট করে, প্রমোট করে। তো যাই হোক, সিক্রেটিন হরমোন অগ্নাশয় রস ও পিত্তরসকে ক্ষারীয় করে। আর সাথে লেখো কোলিসিস্টোকাইনিন হরমোন, কোলিসিস্টোকাইনিন হরমোন কোলিসিস্টোকাইনিন হরমোন অগ্নাশয় রস ও পিত্ত রস ক্ষরণ নিয়ন্ত্রণ করে। কি পরিমাণ অগ্নাশয় রস বা পিত্ত রস নিচে নামবে, ক্ষুদ্রান্ত্রের মধ্যে ঢুকবে, কম না বেশি সেটা কন্ট্রোল করে। কোলিসিস্টোকাইনিন হরমোন অগ্নাশয় রস ও পিত্ত রস ক্ষরণ নিয়ন্ত্রণ করে। ক্ষরণ মানে বোঝই তো, সিক্রেশন। অগ্নাশয় রস ও পিত্তরস ক্ষরণ নিয়ন্ত্রণ করে কোলিসিস্টোকাইনিন হরমোন। এনিওয়ে, দেখো হরমোন জিনিসটা এমন, উৎপন্ন হয় এক জায়গায়, কাজ করে আরেক জায়গায়, তাই না? এই যে তোমার
কোথায় রয়েছে ক্ষুদ্রান্ত্র আর কোথায় কলিজা আর কোথায় অগ্নাশয়। তাহলে এখান থেকে হরমোনটা বের হবে, কিন্তু কাজ করতেছে কেউ যে কলিজার কাছে, কেউ কাজ করতেছে তোমার অগ্নাশয়ের ভেতরে। হরমোন জিনিসটাই এরকম, অনেক দূরে দূরে গিয়ে কাজ করে। এই জন্য হরমোনকে বলা হয় কেমিক্যাল মেসেঞ্জার। এনিওয়ে, সেটা পরের কথা, পরে হরমোন নিয়ে তোমাদের আলাদা চ্যাপ্টার আছে। তো এখন গেল কোনটার কথা, এন্টেরো এন্ডোক্রাইন কোষ। এটা যদি হয় 3 তাহলে 4 লেখো, 4 লেখো প্যানেথ কোষ। প্যানেথ কোষ, প্যানেথ কোষ লেখো। এই কোষ থেকে ক্ষুদ্রান্ত্রের অভ্যন্তরে শর্করা, আমিষ ও স্নেহ জাতীয় খাদ্য পরিপাকের জন্য প্রয়োজনীয় এনজাইম নির্গত হয়। এই কোষ থেকে ক্ষুদ্রান্ত্রের অভ্যন্তরে শর্করা, আমিষ ও স্নেহ জাতীয় খাদ্য পরিপাকের জন্য প্রয়োজনীয় এনজাইম নির্গত হয়। আমরা জানি যে ক্ষুদ্রান্ত্রের ভেতরে সব খাবার হজম হবে। পাকস্থলীর ভেতরে যেমন শুধুমাত্র প্রোটিন আর কি বলা যায় লিপিড হজম হতো, শর্করা হজম হতো না, ক্ষুদ্রান্ত্র সেরকম নয়। ক্ষুদ্রান্ত্রের ভেতরে সব খাবারই ডাইজেস্ট হয়। সেই খাবার ডাইজেস্ট করতে যে সমস্ত এনজাইম লাগবে সবই কিন্তু এই প্যানেথ সেল থেকে উৎপন্ন হয়। এই কোষ থেকে ক্ষুদ্রান্ত্রের অভ্যন্তরে শর্করা, আমিষ ও স্নেহ জাতীয় খাদ্য পরিপাকের জন্য প্রয়োজনীয় এনজাইম নির্গত হয়। আরে যন্ত্রণা! এই কোষ থেকে ক্ষুদ্রান্ত্রের অভ্যন্তরে শর্করা, আমিষ ও স্নেহ জাতীয় খাদ্য পরিপাকের জন্য প্রয়োজনীয় এনজাইম নির্গত হয়। লিখছ? কথা বলো, লিখছো কিনা? এই কোষ থেকে স্যার। শর্করা, আমিষ ও স্নেহ জাতীয় খাদ্য পরিপাকের জন্য প্রয়োজনীয় এনজাইম নির্গত হয়। দাঁড়ি সাথে লেখো। এছাড়াও প্যানেথ কোষ থেকে লাইসোজাইম, LYSOZYME, লাইসোজাইম এনজাইম নির্গত হয়। এছাড়াও প্যানেথ কোষ থেকে লাইসোজাইম এনজাইম নির্গত হয়, যা পরিপাক তন্ত্রে কোনো জীবাণু প্রবেশ করলে তাকে ধ্বংস করে। এছাড়াও প্যানেথ কোষ থেকে লাইসোজাইম এনজাইম নির্গত হয়, যা পরিপাক তন্ত্রে কোনো জীবাণু প্রবেশ করলে তাকে ধ্বংস করে। এছাড়াও প্যানেথ কোষ থেকে লাইসোজাইম এনজাইম নির্গত হয়, যা পরিপাক তন্ত্রে কোনো জীবাণু প্রবেশ করলে তাকে ধ্বংস করে। লেখা হলে বলিও। জি স্যার। আচ্ছা, গেল। কয়টা হয়ে গেছে? 4টা নাকি? এখন আছে কি এটা অ্যাবজর্পটিভ সেল, এটা রয়ে গেছে নাকি? জি স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ লেখো, এটা লেখো অ্যাবজর্পটিভ সেল। এই কোষ অ্যাবজর্পটিভ সেল, এই কোষ পাচিত খাদ্য রস শোষণ করে। পাচিত মানে হচ্ছে যেটা অলরেডি পরিপাক হয়ে গেছে, ডাইজেস্টেড। এই কোষ পাচিত খাদ্য রস শোষণ করে। এই কোষ পাচিত খাদ্য রস শোষণ করে। লিখতে পেরেছো কিনা? এই কোষ পাচিত খাদ্য রস শোষণ করে। লিখেছ? জি স্যার। জি স্যার। হয়ে গেল আমাদের ক্ষুদ্রান্ত্রের অ্যানাটমি বর্ণনা করা শেষ। এবার আমরা দুইটা শর্ট নোট দিতে চাই, ছোট ছোট দুইটা নোট দিতে চাই। একটা স্টার চিহ্ন দাও নিচে, এটা শর্ট নোট, এই ক্ষুদ্রান্ত্রের সাথে রিলেটেড আর কি। একটা শর্ট নোট লেখো। আচ্ছা, লেখো ক্রিপ্ট অফ লিবারকুন। লিবারকুন এটা একজন বিজ্ঞানীর নাম। ক্রিপ্ট অফ লিবারকুন। লিখতে পারছো? কথা বলো, লিখছো কিনা? লাস্টের অংশটুকু দেখা যায় না। দেখা যায় না? এই যে ক্রিপ্ট অফ লিবারকুন, এবার দেখা যায়? জি স্যার। আচ্ছা, এটা আসলে কি আমি একটু বলি, খেয়াল করো। এটা ধরো, এটা একটা ভিলাই।
এখন তুমি যদি ঠিক পাশে আবার আরেকটা ভিলাই দেখো, মনে করো এটা একটা ভিলাই, আবার আরেকটা যদি ভিলাই দেখো তাহলে এটা একটা ভিলাই। খেয়াল করিও, ভিলাইগুলো যদি তুমি খুব কাছ থেকে দেখো তাহলে কিন্তু এরকম। এখন এই যে জায়গাটা, এই জায়গাটা এমন, এইসব জায়গায় যদি তোমার পরিপাক রস উৎপাদনকারী এনজাইম থাকে, তারা যে পরিপাক রস উৎপাদন করবে স্বাভাবিকভাবে এই ঢাল বেয়ে এসে সব পরিপাক এনজাইম এখানে জমবে, নাকি জমবে কিনা বলো? এই ভিলাইটার গায়ে গায়ে যে সমস্ত প্যানেট কোষ আছে, তারা যে পরিপাক রস উৎপাদন করবে, সমস্ত পরিপাক রসগুলো আস্তে আস্তে বেয়ে বেয়ে এই খাড়িটার মধ্যে এসে জমবে। এটা হচ্ছে মনে করো দুই পাহাড়ের মাঝখানে বিদ্যমান একটা খাড়ি। ক্রিপ্ট শব্দের অর্থই হচ্ছে ওরকম, খাড়ি। তাহলে এই জায়গার মধ্যে কিন্তু এনজাইমটা জমাও হয়ে থাকতে পারবে বেশি, আবার খাবারের কণা যদি এসে এটার মধ্যে ঢোকে এই দুই ভিলাইয়ের মাঝখানের যে জায়গাটা, তাহলে এখানে বসে খাবারটা কিন্তু ডাইজেস্ট হওয়াটাও সুবিধা হবে। এই জায়গাটার নাম হচ্ছে ক্রিপ্ট অফ লিভার কোন। বিজ্ঞানী লিভার কোন এই জায়গাটার নামকরণ করেছেন। তাহলে আমরা এখন এটা বলি, ক্ষুদ্রান্ত্রের ভিলাই সমূহের ফাঁকে ফাঁকে যে সকল অবতল খাঁজ রয়েছে, ক্ষুদ্রান্ত্রের ভিলাই সমূহের ফাঁকে ফাঁকে যে সকল অবতল খাঁজ রয়েছে তাদেরকে ক্রিপ্ট অফ লিভার কোন বলে। ক্ষুদ্রান্ত্রের ভিলাই সমূহের ফাঁকে ফাঁকে যে সকল অবতল খাঁজ রয়েছে তাদেরকে ক্রিপ্ট অফ লিভার কোন বলে। এই স্থান খাদ্য পরিপাক ও শোষণের জন্য সর্বাপেক্ষা উপযুক্ত বা উপযোগী। এই স্থানটি বা এই স্থান খাদ্য পরিপাক ও শোষণের জন্য সর্বাধিক উপযোগী। ক্ষুদ্রান্ত্রের ভিলাই সমূহের মধ্যবর্তী অবতল খাঁজকে ক্রিপ্ট অফ লিভার কোন বলে। এই স্থান খাদ্য পরিপাক ও শোষণের জন্য সর্বাপেক্ষা উপযোগী। তাহলে এই একটা শর্ট নোট জ্ঞানমূলক প্রশ্নের জন্য দিতে পারে, আমরা সেটা জানলাম। এবার আরেকটা লিখবো আমরা, স্টার চিহ্ন দাও। এটা হচ্ছে ক্ষুদ্রান্ত্রের অ্যানাটমির সাথে ইনভলভ কিছু মানে শর্ট নোট। এবার আরেকটা লেখো, এটাকে লেখো তোমার ব্রুনার্স গ্ল্যান্ড, BRUNNERS, ব্রুনার্স গ্ল্যান্ড। অনেক সময় এটাকে ব্রুনারের গ্রন্থি বলে, ব্রুনার্স গ্ল্যান্ড, ব্রুনারের গ্রন্থি, এটাও একটা আইটেম। এটা কি আমি বলছি, লেখো ব্রুনার্স গ্ল্যান্ড। আমরা জানি আমাদের যে ক্ষুদ্রান্ত্র তার প্রথম অংশটাকে বলা হয় ডিওডেনাম, ঠিক কিনা বলো? প্রথম যে ইউ এর মতো ভাঁজ করা জায়গা, এটাকে কি বলে? ডিওডেনাম। ডিওডেনাম। এই ডিওডেনাম অঞ্চলে সাবমিউকোসা স্তরে অসংখ্য মিউকাস কোষ দল বেঁধে থাকে, দলে দলে থাকে। দেখি আমি, আমার কাছে একটা ছবি ছিল, আছে কিনা একটু দেখাই। এটা স্পেশালি ডিওডেনাম অঞ্চলে থাকে অসংখ্য মিউকাস কোষ দলে দলে থাকে। এই ছবিটা একটু দেখো, এই যে দেখো, ওটা গবলেট কোষ দেখিয়েছে ওরা এইখানে। এই যে দেখো, এইখানকার দেখো এক গ্রুপ কোষ এখানে আছে, দেখো একটা গ্রুপ অফ সেল, মানে একসাথে অনেকগুলো মিউকাস কোষ দল বেঁধে থাকে এবং প্রচুর পরিমাণে মিউকাস উৎপাদন করে। সেই দলবদ্ধ মিউকাস উৎপাদনকারী কোষগুলোকে বলা হয় ব্রুনার্স গ্ল্যান্ড। আরেকটা ছবি দেখাই, তোমরা ব্রুনার্স গ্ল্যান্ড কথাটা লিখে নেটে সার্চ দিলেও পেয়ে যাবে। এই যে দেখো এখানে ওরা, এটা কিন্তু রিয়েল পিকচার, এখানে অ্যারো চিহ্ন দিয়ে ওরা দেখাইছে। দেখো এই যে এখানে একটা গোল জায়গার মধ্যে অসংখ্য ছোট ছোট কোষ আছে। এটা তো জেনুইন পিকচার, যে কারণে তোমাকে এভাবেই দেখতে হবে, একদম ওরকমের ছবির মতো। এটা তো জেনুইন, আর ওটা তো ছিল ড্রয়িং। এই যে এই জায়গাটাতে ওরা যে ইয়ে করেছে, কি বলা যায়, অ্যারো চিহ্ন দেখিয়েছে, এটা 10 গুণ বড় করে দেখাইছে। বাম পাশের ছবিটা দেখতে পারো, এটাতে ওরা 20 গুণ বড় করে দেখাইছে। এই যে দেখো, দেখা যায় কিনা জানি না। এই যে দেখো কিছু কোষ এরকম দল বেঁধে আছে, দেখা যায় অনেকটা ওই যে অগ্নাশয়ের ভেতরে যে তোমরা লোবিউল বা অ্যাসিনাই দেখেছিলা, সেরকম অনেকটা দেখা যায় কিনা, বুঝতে পারো কিনা জানি না। যখন তোমরা মেডিকেলে পড়বা, অ্যানাটমির ক্লাস যখন করবা, তখন এগুলো আরো ভালো দেখতে পাবা।
সেখানে তোমাদের স্লাইড করে দেখতে হবে, দেখাইতে হবে প্র্যাকটিক্যালি। হ্যাঁ, হিউম্যান বডির তোমাকে স্মল ইন্টেস্টাইনের পার্ট থেকে সেকশন করে একদম পাতলা করে তারপরে স্লাইডে প্রেজেন্ট করে স্যারদেরকে দেখানো হবে। এই যে জায়গাগুলো ওরা দেখানোর চেষ্টা করেছে, এগুলো হচ্ছে ব্রুনার্স গ্ল্যান্ড। তাহলে আমরা এখন এটা যাই হোক লিখি। লেখো, ক্ষুদ্রান্ত্রের ডিওডেনাম অঞ্চলে, ক্ষুদ্রান্ত্রের ডিওডেনাম অঞ্চলে সাবমিউকোসা স্তরে, ক্ষুদ্রান্ত্রের ডিওডেনাম অঞ্চলের সাবমিউকোসা স্তরে অসংখ্য মিউকাস উৎপাদনকারী কোষ, ক্ষুদ্রান্ত্রের ডিওডেনাম অঞ্চলে সাবমিউকোসা স্তরে অসংখ্য মিউকাস উৎপাদনকারী কোষ দলবদ্ধভাবে চক্রাকারে সজ্জিত থাকে। ক্ষুদ্রান্ত্রের ডিওডেনাম অঞ্চলের সাবমিউকোসা স্তরে, ক্ষুদ্রান্ত্রের ডিওডেনামের লিখলেও চলবে, অঞ্চলের কথাটা বাদ দিলেও চলবে। ক্ষুদ্রান্ত্রের ডিওডেনামের সাবমিউকোসা স্তরে, ক্ষুদ্রান্ত্রের ডিওডেনামের সাবমিউকোসা স্তরে অসংখ্য মিউকাস উৎপাদনকারী কোষ দলবদ্ধভাবে চক্রাকারে সজ্জিত থাকে। দাঁড়ি, এই কোষ সমষ্টিকে ব্রুনার্স গ্ল্যান্ড বলা হয়। এই কোষ সমষ্টিকে ব্রুনার্স গ্ল্যান্ড বলা হয়। ক্ষুদ্রান্ত্রের ডিওডেনামের সাবমিউকোসা স্তরে অসংখ্য মিউকাস উৎপাদনকারী কোষ দলবদ্ধভাবে চক্রাকারে সজ্জিত থাকে। এই কোষ সমষ্টিকে ব্রুনার্স গ্ল্যান্ড বলা হয়। কয়েকজনের কি লাইন কেটে গেল নাকি বুঝলাম না। চার পাঁচজন দেখি লাইনে নাই, এখন লাইন কেটে গেল নাকি কোনো কারণে বের হয়ে গেল বুঝলাম না। স্যার আবার একটু বলবেন? হ্যাঁ, ক্ষুদ্রান্ত্রের ডিওডেনামের সাবমিউকোসা স্তরে অসংখ্য মিউকাস উৎপাদনকারী কোষ দলবদ্ধভাবে চক্রাকারে সজ্জিত থাকে। দলবদ্ধভাবে চক্রাকারে সজ্জিত থাকে। দাঁড়ি, এই কোষ সমষ্টিকে ব্রুনার্স গ্রন্থি বলা হয় বা ব্রুনার্স গ্ল্যান্ড বলে। শুনতে পেরেছো? পারছো লিখতে? ক্ষুদ্রান্ত্রের ডিওডেনামের সাবমিউকোসা স্তরে অসংখ্য মিউকাস উৎপাদনকারী কোষ দলবদ্ধভাবে চক্রাকারে সজ্জিত থাকে। এই কোষ সমষ্টিকে ব্রুনার্স গ্ল্যান্ড বলে। লিখতে পেরেছো কিনা বলো? জি স্যার। জি স্যার। ভালো করছে, ঠিক আছে। এবার আমরা নিচে স্টার চিহ্ন দিব। অ্যানাটমি অফ কি বলা যায়, আমার স্টোমাক এবং অ্যানাটমি অফ তোমার ইয়ে শেষ, কি বলা যায়, স্মল ইন্টেস্টাইন শেষ। এবার আমরা কি পড়বো? এবার নিচে একটা স্টার চিহ্ন দিয়ে লেখো জিহ্বা। আমরা এখন পড়বো আমাদের জিহ্বা সম্পর্কে। জিহ্বা, মরফোলজি অফ টাং, যদি ওইভাবে বলতে চাই মেডিকেলের মতো হেডিং দিয়ে, তাহলে জিহ্বার গঠন, বাহ্যিক গঠন, জিহ্বার বাহ্যিক গঠন। অভ্যন্তরীণ গঠন আমরা পড়বো না, সেটা পড়বো আমরা মেডিকেলে গিয়ে। জিহ্বার বাহ্যিক গঠন বা মরফোলজি অফ টাং। আচ্ছা, এখানে আমি একটু দেখাই আসলে কি পড়াবো। খুব বেশি কিছু নাই, তোমাদের একটা ছবি আঁকবো আমরাও, তবে সেই ছবিটা কেমন হবে এখানে একটু দেখে নাও। জাস্ট এই ছবিটা আমরা আঁকবো যে আমাদের জিহ্বার কোন অংশে কোন ধরনের স্বাদ আমরা গ্রহণ করতে পারি। এটা অনেক সময় এই ছবিটা এঁকে দেয়, এঁকে দিয়ে আমাদেরকে চিহ্নিত করতে বলে, সেটা যেন আমরা আঁকতে পারি। এমনিতে সব জায়গায় কম বেশি সব রকমের স্বাদ নেওয়ার মতোই সেন্সর লাগানো আছে। সেন্সর গুলোকে বলা হয় টেস্ট বাড। জিহ্বার উপরে যে সমস্ত সেন্সর থাকে যারা আমাদের টেস্ট অ্যাকসেপ্ট করে তাদেরকে বলা হয় টেস্ট বাড। হ্যাঁ, টেস্ট বাড। তো নানা রকমের তো টেস্ট আছে, সর আছে মানে টক আছে, সল্টি মানে লবণ আছে, সুইট বা মিষ্টি আছে, হ্যাঁ, তারপরে বিটার বা তিতা আছে, এছাড়াও আর আদার্স আরো অনেক রকমের কি বলা যায়, এগুলোর আবার কম্বিনেশন আছে। তবে ঝাল ওটা কিন্তু টেস্ট না, ওটা হচ্ছে এক ধরনের ইরিটেশন। ঝাল যেটা হয় ক্যাপ্রিসিক অ্যাসিডের জন্য,
ক্যাপ্রিসিক অ্যাসিড যেটা থাকে তোমার ইয়ের ভিতরে, কি বলা যায় ওটাকে, ওই মরিচের ভিতরে, যে কারণে যেটা ঝাল হয়। ঝাল কিন্তু আসলে কোনো টেস্ট না, ওটা হচ্ছে আমাদের এক ধরনের কি বলা যায় ইরিটেশন, মানে জ্বালা যন্ত্রণা। যেমন তোমার ত্বকের উপরে, চামড়ার উপরে, গায়ের চামড়ার উপরে যদি মরিচ ঘষে দেয়, সেখানেও কিন্তু জ্বালা যন্ত্রণা হবে, হবে না কি হবে না? ওইটাই আবার একটু জিহ্বায় বেশি হয়, যেহেতু জিহ্বার কোষগুলো বেশি সেন্সিটিভ। কিন্তু ঝাল কিন্তু কোনো টেস্ট না, মেইন টেস্ট কিন্তু এইগুলোই, তিক্ততা, তারপর হচ্ছে তোমার কি বলা যায় লবণাক্ততা, তারপর হচ্ছে তোমার অম্লতা, আর হচ্ছে মিষ্টতা। এখন সেটার জন্য কোন কোন পার্ট বেশি পরিমাণে ওই টেস্ট বার্ড গুলো ক্যারি করে আমাদের জিহ্বার, সেটাই শুধু আমরা লিখবো, আর বেশি কিছু না। এই ছবিটাও দেখতে পারো, এই ছবিটাও আমরা এই যে এটা যে কোনো একটা ফলো করে আঁকলেই হলো। এই যে, তো আমরা এখন ছবিটা আঁকার চেষ্টা করি, তবে ওদের মতো করে তো আর আঁকার দরকার নাই, আমরা আমাদের মতো করে আঁকবো। লেখো জিহ্বা হেডিংটা দিয়ে লেখো, মুখবিবরের মেঝেতে, মুখবিবরের মাঝখানে যেটা লেখো, মুখবিবরের মেঝেতে বিদ্যমান মাংসল, সঞ্চারণশীল, সংবেদনশীল অঙ্গটিকে জিহ্বা বলে। মুখবিবরের মেঝেতে বিদ্যমান নরম, মাংসল, সঞ্চারণশীল এবং সংবেদনশীল অঙ্গটিকে জিহ্বা বলে। মুখবিবরের মেঝেতে বিদ্যমান নরম, মাংসল, সঞ্চারণশীল এবং সংবেদনশীল অঙ্গটিকে জিহ্বা বলে। মুখবিবরের মেঝেতে নরম, মাংসল, মুখবিবরের মেঝেতে বিদ্যমান নরম, মাংসল, সঞ্চারণশীল এবং সংবেদনশীল অঙ্গটিকে জিহ্বা বলে। লিখতে পেরেছ? জি স্যার। আচ্ছা, এবার লেখো জিহ্বায় স্বাদ গ্রহণ করার জন্য, জিহ্বায় স্বাদ গ্রহণ করার জন্য অসংখ্য সংবেদনশীল কোষ থাকে। জিহ্বায় স্বাদ গ্রহণ করার জন্য অসংখ্য সংবেদনশীল কোষ থাকে, যারা দলবদ্ধভাবে টেস্ট বাড, টেস্ট বাড গঠন করে। জিহ্বায় স্বাদ গ্রহণ করার জন্য অসংখ্য সংবেদনশীল কোষ থাকে, যারা দলবদ্ধভাবে টেস্ট বাড গ্রহণ করে। তারা দলবদ্ধভাবে টেস্ট বাট গ্রহণ করে। গঠন করে। হ্যাঁ, ধরো এটা একটা সংবেদনশীল কোষ, এটা আরেকটা, এটা আরেকটা, এটা আরেকটা। এইখানে এমন কতগুলো সংবেদনশীল কোষ আছে যারা মনে করো মিষ্টি স্বাদ গ্রহণ করবে, তাহলে এই সবগুলো কোষের সমষ্টিকে আমরা বলবো টেস্ট বাড। বাড মানে কি? কুড়ি। বাংলায় বলে এটাকে স্বাদ কোরক, এই শব্দ বলে হয় অনেক সময়, স্বাদ কোরক। কুড়ি থেকে কোরক কথাটা নেওয়া হয়েছে, তবে ইংরেজি শব্দটাই ভালো, টেস্ট বাড। পুরো আবার লাইনটা বলছি, জিহ্বায় স্বাদ গ্রহণ করার জন্য অসংখ্য সংবেদনশীল কোষ থাকে, যারা দলবদ্ধভাবে টেস্ট বাড গঠন করে। লিখছ? জি স্যার। জি স্যার। তারই সাথে লেখো স্বাদ গ্রহণ ছাড়াও জিহ্বা থেকে বিভিন্ন প্রকার তরল পদার্থ নির্গত হয়। স্বাদ গ্রহণ ছাড়াও জিহ্বা থেকে বিভিন্ন প্রকার তরল পদার্থ নির্গত হয় এবং তরল নির্গমনকারী কোষসমূহ
এবং তরল নির্গমনকারী কোষসমূহ জিহ্বায় 3 প্রকার গ্রন্থি তৈরি করে এবং তরল নির্গমনকারী কোষসমূহ জিহ্বায় 3 প্রকার গ্রন্থি তৈরি করে। অর্থাৎ বলতে চাচ্ছে এটা যে জিহ্বার ভিতরে স্বাদ গ্রহণ করার জন্য যেমন সেন্সর সেল আছে যারা একসাথে টেস্ট বাড গঠন করে, ঠিক তেমনি জিহ্বায় আবার তরল পদার্থ উৎপাদনকারী অনেকগুলো কোষ আছে। এই কোষগুলো আবার একত্রিত হয়ে গ্ল্যান্ড বা গ্রন্থি গঠন করে। কি কি লেখো, যেমন কি কি গ্রন্থি আছে সেটা দেখবো। যেমন নাম্বার 1, জিহ্বায় কি কি গ্রন্থি আছে? নাম্বার 1 মিউকাস গ্রন্থি, এখান থেকে মিউকাস নির্গত হবে। নাম্বার 2 সেরাস, বাংলা ইংরেজি মিশাই লিখলাম কেন, এটাকে বাংলায় লেখো তাহলে, বা উপরেটা ইংরেজিতে লেখো, সেরাস গ্রন্থি। এটা ওইটা উপরেরটা ইংরেজিতে লিখলে ভালো হতো। সেরাস গ্রন্থি লেখো, বাংলা যদি লেখো সেরাস গ্রন্থি। এবং নাম্বার 3 লসিকা গ্রন্থি বা লিম্ফ গ্ল্যান্ড। লসিকা গ্রন্থি, 3 প্রকারের গ্রন্থি পাওয়া যায় জিহ্বার ভেতরে। একটা হচ্ছে মিউকাস গ্রন্থি, একটা হচ্ছে সেরাস গ্রন্থি, আর একটা হচ্ছে লসিকা গ্রন্থি। দাড়ি সাথেই লেখো, মিউকাস গ্রন্থি থেকে মিউকাস নামক পিচ্ছিল পদার্থ, মিউকাস গ্রন্থি থেকে মিউকাস নামক পিচ্ছিল পদার্থ কমা, সেরাস গ্রন্থি থেকে শর্করা সেরাস গ্রন্থি থেকে শর্করা পরিপাককারী টায়ালিন, সেরাস গ্রন্থি থেকে শর্করা পরিপাককারী টায়ালিন এনজাইম, সেরাস গ্রন্থি থেকে শর্করা পরিপাককারী টায়ালিন এনজাইম এবং লসিকা গ্রন্থি থেকে লসিকা নির্গত হয়। তাহলে আমি কি বললাম? মিউকাস গ্রন্থি থেকে মিউকাস নামক পিচ্ছিল পদার্থ কমা, সেরাস গ্রন্থি থেকে টায়ালিন এনজাইম এবং লসিকা গ্রন্থি থেকে লসিকা নির্গত হয়। লসিকা এক ধরনের সাদা রঙের তরল পদার্থ। মিউকাস গ্রন্থি থেকে মিউকাস নামক পিচ্ছিল পদার্থ কমা, সেরাস গ্রন্থি থেকে শর্করা পরিপাককারী টায়ালিন এনজাইম এবং লসিকা গ্রন্থি থেকে লসিকা নির্গত হয়। মিউকাস গ্রন্থি থেকে মিউকাস নামক পিচ্ছিল পদার্থ কমা, সেরাস গ্রন্থি থেকে শর্করা পরিপাককারী টায়ালিন এনজাইম এবং লসিকা গ্রন্থি থেকে লসিকা নির্গত হয়। দাড়ি শৈলীর বোধহয় ল্যাপটপে মাইকের সমস্যা আছে। মাইকের সমস্যা থাকলে মানে স্পিকার বোধহয় ডিস্টার্ব হয়েছে বা ডিসকানেক্ট হয়েছে, সেটা ওই ল্যাপটপ কেয়ারে নিয়ে দেখায় নিয়ে এসো। অনেক সময় কথা বলার প্রয়োজন হয়তো, দেখা গেলো আমি একটা কিছু জানতে চাইলাম, তোমার মেসেজ পেয়েছি আমি, তোমার স্পিকারের সমস্যা হলে দেখিয়ে নিও। আচ্ছা, যেটা বলছিলাম, মিউকাস গ্রন্থি থেকে মিউকাস নামক পিচ্ছিল পদার্থ কমা, সেরাস গ্রন্থি থেকে টায়ালিন নামক শর্করা পরিপাককারী এনজাইম এবং লসিকা গ্রন্থি থেকে লসিকা নির্গত হয়। দাড়ি সাথে লেখো, জিহ্বায় এক এক অঞ্চলে এক এক রকম স্বাদ গ্রহণের জন্য জিহ্বার এক এক অঞ্চলে এক এক রকম স্বাদ গ্রহণের জন্য টেস্ট বাড থাকে। যেমন জিহ্বায় এক এক অঞ্চলে এক এক রকম স্বাদ গ্রহণের জন্য টেস্ট বাড থাকে। যেমন জিহ্বার এক এক অঞ্চলে এক এক রকম স্বাদ গ্রহণের জন্য টেস্ট বাড থাকে।
অথবা এরকমও লিখতে পারো, জিহ্বায় নির্দিষ্ট ধরনের স্বাদ গ্রহণের জন্য ভিন্ন ভিন্ন অঞ্চল থাকে। যেভাবে লেখো, জিহ্বায় নির্দিষ্ট ধরনের স্বাদ গ্রহণের জন্য ভিন্ন ভিন্ন অঞ্চল থাকে, অথবা জিহ্বার এক এক অঞ্চলে স্বাদ গ্রহণের জন্য এক এক রকম টেস্ট বাড থাকে। যেভাবে লেখো লাইনটা, যেমন এখন সেটা আবার কি। এবার আমরা একটা কাজ করব, ছোট্ট একটা ছবি ডান পাশে আঁকবো, বেশি বড় করে ছবি আঁকার দরকার নেই, যেখানে আমরা মেনশন করতে পারবো খালি। ধরো এটা আমাদের জিহ্বা। এখন এখানে কি আছে, একদম সবার সামনে যে অঞ্চলটা, এটা হচ্ছে মিষ্টি স্বাদের জন্য। তবে এর মানে কিন্তু এই না যে এইখানে ছাড়া অন্য কোথাও যদি মিষ্টি লাগানো হয় টের পাবো না। এইখানে মিষ্টি স্বাদের টেস্ট বাড বেশি থাকে, অন্যান্য জায়গায়ও থাকে কিন্তু পরিমাণে কম। এই জায়গাটা মিষ্টি স্বাদের টেস্ট বাড বেশি থাকে। আচ্ছা গেল। তারপরে এই মিষ্টির ঠিক দুই পাশে এই যে অঞ্চলটা, এই দুইটা অঞ্চলই হচ্ছে লবণাক্ততার জন্য। বুঝতে পারছো? লবণ স্বাদের জন্য, লবণ স্বাদ যেটা, এই এটা লবণ স্বাদের জন্য। তারপরে হচ্ছে এই লবণাক্ততার ঠিক পেছনে এই যে অঞ্চলটা, দুই পাশেই এই দুই জায়গায় যে পরিমাণ যে টেস্ট বাড থাকে, তারা অম্লতা বা টক স্বাদের। এই যেটা এখানে থাকে তোমার তিক্ততা, তিক্ত স্বাদের বাড বেশি থাকে। আর এই জায়গাটা হচ্ছে মাঝখানটা হচ্ছে মিশ্র, সব মিক্স আপ থাকে। তাহলে দেখো কি দাঁড়ালো, একদম সবার সামনে হচ্ছে মিষ্টি স্বাদের টেস্ট বাড, মিষ্টিটার ঠিক পেছনে হচ্ছে লবণ স্বাদের টেস্ট বাড, তারপর একদম প্রায় পাদদেশের দুই পাশে, হ্যাঁ গোড়ায় একেবারে দুই পাশে, সেটা হচ্ছে তোমার টক স্বাদের জন্য টেস্ট বাড, আর একদম জিহ্বার গোড়ায় যেটা, সেটা তিক্ত স্বাদের টেস্ট বাড। যদি ভাষা দিয়ে লিখি, যেমনটা আমরা ল্যাঙ্গুয়েজে লিখছিলাম, সেই জায়গায় একটু একটা লাইন যদি লিখি তাহলে কেমন হয়। আমি আগের লাইনটা যেমন বলছিলাম যে জিহ্বার এক এক অঞ্চলে এক এক রকম স্বাদ গ্রহণের জন্য টেস্ট বাড থাকে, অথবা জিহ্বায় ভিন্ন ভিন্ন স্বাদ গ্রহণের জন্য, বা জিহ্বায় কি লিখেছিলাম, এরকমও লেখা যেতে পারতো যে জিহ্বায় ভিন্ন ভিন্ন স্বাদ গ্রহণের জন্য নির্দিষ্ট অঞ্চল রয়েছে, বা নির্দিষ্ট স্বাদ গ্রহণের জন্য ভিন্ন ভিন্ন অঞ্চল রয়েছে। যেভাবে বলি, যথা বা যেমন কি সেটা লেখো, জিহ্বার অগ্রভাগে মিষ্টি কমা, জিহ্বার অগ্রভাগে মিষ্টি কমা, জিহ্বার অগ্রভাগে মিষ্টি কমা, পশ্চাৎ ভাগে একদম পেছনে তিক্ততা, অগ্রভাগে মিষ্টতা বা মিষ্টি, পশ্চাৎ ভাগে তিক্ততা, ঠিক আছে, কমা, পশ্চাৎ ভাগের দুই পাশে অম্লতা, পশ্চাৎ ভাগের দুই পাশে অম্লতা, এবং অগ্রভাগের ঠিক পেছনে লবণাক্ততা স্বাদ গ্রহণের টেস্ট বাড থাকে। জিহ্বার অগ্রভাগে মিষ্টি বা মিষ্টতা, পশ্চাৎ ভাগে তিক্ততা, পশ্চাৎ ভাগের দুই পাশে অম্লতা, এবং অগ্রভাগের ঠিক পেছনে ও দুই পাশে লবণাক্ততা স্বাদ গ্রহণের টেস্ট বাড থাকে। জিহ্বার অগ্রভাগে মিষ্টতা, পশ্চাৎ ভাগে তিক্ততা, পশ্চাৎ ভাগের দুই পাশে অম্লতা, এবং অগ্রভাগের ঠিক পেছনে ও দুই পাশে লবণাক্ততা স্বাদ গ্রহণের টেস্ট বাড থাকে। অগ্রভাগে মিষ্টতা, পশ্চাৎ ভাগে তিক্ততা, পশ্চাৎ ভাগের দুই পাশে অম্লতা, এবং অগ্রভাগের ঠিক পেছনে ও দুই পাশে লবণাক্ততা স্বাদের টেস্ট বাড থাকে। দেখো লিখতে পারছো কিনা। দেখো লিখতে পারছো কিনা। লেখা হলে বলিও।
জি স্যার। লেখো, সাথেই লেখো, খাদ্যের স্বাদ গ্রহণ, কমা, লালার সাথে মিশ্রণ, কমা, গলাধকরণ, খাদ্যের স্বাদ গ্রহণ, লালার সাথে মিশ্রণ, গলাধকরণ, আংশিক পরিপাকে সাহায্য করা, আংশিক পরিপাকে সাহায্য করা এবং কথা বলা জিহ্বার কাজ। কি কি? খাদ্যের স্বাদ গ্রহণ, লালার সাথে মিশ্রণ, গলাধকরণ, আংশিক পরিপাকে সাহায্য করা এবং কথা বলা জিহ্বার কাজ। শেষ। লিখছো সবাই? আবার একটু বলেন স্যার। খাদ্যের স্বাদ গ্রহণ, লালার সাথে মিশ্রণ, গলাধকরণ, পরিপাকে আংশিক সাহায্য করা, ওই যে শর্করা জাতীয় খাদ্য পরিপাকে আংশিক সাহায্য করা এবং কথা বলা জিহ্বার কাজ। খাদ্যের স্বাদ গ্রহণ, লালার সাথে মিশ্রণ, গলাধকরণ, আংশিক পরিপাকে সাহায্য করা এবং কথা বলা জিহ্বার কাজ। স্যার লিখছি। লেখা? জি স্যার। ঠিক আছে, তাহলে আমাদের জিহ্বা শেষ হয়ে গেল। এবার আমরা লিখবো, নিচে স্টার চিহ্ন দাও, পিত্ত, গল ব্লাডার। এবার ছোট ছোট আইটেম, এগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এখন এই চ্যাপ্টার শেষ হতে আর খুব একটা সময় লাগবে না, আর আমরা অপেক্ষাও করব না। প্রথমে পিত্তথলি লেখো, পিত্তথলি, যেটাকে ইংরেজিতে বলা হয় গল ব্লাডার, BLADDER, গল ব্লাডার। আচ্ছা, পিত্তথলির অবস্থান সম্পর্কে আমরা সবাই জানি, তারপরে একটুখানি আমরা লিখবো। লেখো, যকৃতের ডান খণ্ডের ঠিক নিচে বিদ্যমান, যকৃতের ডান খণ্ডের ঠিক নিচে বিদ্যমান যে থলিতে পিত্ত রস সঞ্চিত থাকে, যকৃতের ডান খণ্ডের নিচে বিদ্যমান যে থলিতে পিত্ত রস সঞ্চিত থাকে তাকে পিত্তথলি বলে। যকৃতের ডান খণ্ডের নিচে বিদ্যমান যে থলিতে পিত্ত রস সঞ্চিত থাকে তাকে পিত্তথলি বলে। লিখতে পারছো কিনা? যকৃতের ডান খণ্ডের ঠিক নিচে বিদ্যমান যে থলিতে পিত্তরস সঞ্চিত থাকে তাকে পিত্তথলি বলে। লিখছো কিনা বলো? জি স্যার। জি স্যার। একজন পূর্ণবয়স্ক ব্যক্তির পিত্তথলিতে প্রায়, একজন পূর্ণবয়স্ক ব্যক্তির পিত্তথলিতে প্রায় 40 থেকে 50 ml পিত্তরস সঞ্চিত থাকে। একজন পূর্ণবয়স্ক ব্যক্তির পিত্তথলিতে প্রায় 40 থেকে 50 ml পিত্তরস সঞ্চিত থাকে। লিখছ? আমরা এটা যকৃৎ যখন পড়ছি তখনও এই কথাগুলো বলেছি, তারপর আবার এখন একটু না বললেই নয়, সেই জন্য। আচ্ছা, দাঁড়ি, এবার সাথেই লেখো, এই যে যকৃতের ভেতর থেকে এরকমের পিত্ত রস নিয়ে আসে যে দুইটা নল, এই দুইটাকে বলা হয় বাইল ডাক্ট, তাই না? বাইল ডাক্টের শাখা প্রশাখা থাকে, তারপরে দুইটা, একটা রাইট আর একটা লেফট, দুইটা একত্রিত হয়ে আবার কমন বাইল ডাক্ট তৈরি করে। এটা দিয়ে পিত্তরস নামতে থাকে। যদিও পিত্তথলির ভিতরে পিত্তরস থাকে, কিন্তু পিত্তথলি কিন্তু পিত্তরস তৈরি করতে পারে না, এটা জাস্ট রিজার্ভার হিসেবে কাজ করে। এই মনে করো পিত্তথলি।
এই পিত্তরসটা তৈরি করে কলিজা। প্রচুর পরিমাণে পিত্তরস তৈরি হয়, প্রায় 1000 থেকে 1200 ml, কিন্তু এটার মধ্যে থাকে মাত্র 40 থেকে 50 ml, আর বাকিটা কিন্তু এরকম স্যার। নিচের দিকে নামতে। হ্যাঁ, স্যার যকৃৎ থেকে তো সবসময় পিত্তরস নামতে থাকে, তা আর পিত্তথলিতেও তো জমা হয় যায় যকৃতের পিত্তরস, তাইলে স্যার ওই পিত্তথলির পিত্তরসটা স্যার কখন কাজ করে? যদি কখনো এমন হয় যে উপর থেকে নামতে দেরি হচ্ছে, প্রয়োজন মতো তখন সে একটা রিজার্ভার, এখান থেকে নামতেও থাকে, আবার ঢুকতেও থাকে, আবার নামতেও থাকে, তৈরিতে হয় অনেক বেশি, সেটা একটা স্টোর রুম হিসেবে কাজ করে। যদি কখনো দেখা যাচ্ছে যে উপর থেকে নামতে মানে কি বলা যায় ইন্টারাপশন হয়, সেটা সাধারণত হয় না, বা যদি লাগে কখনো সেটা তখন সে সাপ্লাই দেয়। এটা জাস্ট একটা এক্সট্রা রিজার্ভ হিসেবে কাজ করে, কিন্তু অনবরত কিন্তু নামতে থাকে যকৃৎ থেকে। এমন না যে যতটা তৈরি হয় তার সবটাই গিয়ে ওটার মধ্যে ঢুকে বসে থাকে, তা কিন্তু নয়। তো যে কথাটা বলতে চাচ্ছিলাম যে পিত্তথলি থেকে যে পিত্তরস এখানে যাবে অথবা যখন লাগবে আসবে, সেটার জন্য একটা নল লাগবে, এটার নাম হচ্ছে সিস্টিক ডাক্ট। এই কথাটা আমি এখন বলতে চাই, সিস্টিক ডাক্ট। সিস্টিক ডাক্ট লেখো, যে নালিকার মাধ্যমে পিত্তথলিতে পিত্তরস আসা যাওয়া করে, যে নালিকার মাধ্যমে পিত্তথলিতে পিত্তরস আসা যাওয়া করে তাকে পিত্তনালী বা সিস্টিক ডাক্ট বলে। যে নালিকার মাধ্যমে পিত্তথলিতে পিত্তরস আসা যাওয়া করে তাকে পিত্তনালী বা সিস্টিক ডাক্ট বলে। যে নালিকার মাধ্যমে পিত্তথলিতে পিত্তরস আসা যাওয়া করে তাকে পিত্তনালী বা সিস্টিক ডাক্ট বলে। একটা জিনিস খুব সহজেই মানে অনুমেয়, পিত্তথলি মানুষেরটা আমরা হয়তো দেখি নাই, কিন্তু অন্যান্য প্রাণীর পিত্তথলি আমরা দেখছি, অনেক বড় বড়, যেমন মনে করো গরু বা ছাগল, এগুলোর পিত্তথলি আমরা দেখছি কলিজার সাথে লেগে থাকে। সেটার সাইজ কিন্তু কোনো ক্রমেই, যেমন গরু মানুষের চেয়ে সবকিছুতেই তাদের অর্গানগুলো অনেক বড়, গরুর পিত্তথলি আমরা দেখেছি সবাই, কিন্তু কোনো ক্রমেই কিন্তু একটা গরুর পিত্তথলিতে 1 থেকে 1.5 লিটার বা 1 লিটার পরিমাণ পিত্তরস জমা থাকে, এরকমটা আমরা কখনো কি দেখছি বলো? 1 লিটার কিন্তু কম না, 1 লিটারের একটা বোতলের ভিতরে যে পরিমাণ পানি থাকে ওই পরিমাণে পিত্তরস একটা পিত্তথলির মধ্যে থাকে, এরকমটা কিন্তু আমরা কখনোই দেখি নাই। তো গরুর চেয়ে মানুষের পিত্তথলি বেশ ছোট, কথা বুঝতে পারছো? সুতরাং দেখা যাচ্ছে যে মানুষের একটা পিত্তথলির মধ্যে কিন্তু মাত্র 40-50 ml পিত্তরস থাকতে পারে, থাকে, কিন্তু একটা যকৃতের ভেতরে অনবরত পিত্তরস তৈরি হয় প্রায় 1000 থেকে 1200 ml। তাহলে সেই পিত্তরসটা যায় কোথায়? এখানে থলির মধ্যে তো থাকতে পারে না, সেটা কন্টিনিউয়াসলি নিচের দিকে নামতে থাকে। আর পিত্তথলির মধ্যে যেটা থাকে ওটা হচ্ছে একটা এক্সট্রা রিজার্ভার। আচ্ছা, এবার তাহলে আমরা আরেকটা কথা লিখতে চাই, নিচেই লেখো, আচ্ছা পিত্তথলির ব্যাপারে আর বেশি কিছু বলার দরকার নেই, এবার লেখো নিচে লেখো পিত্তরস। পিত্তথলি হয়ে গেল, এবার নিচে লেখো পিত্তরস। নিচে আরেকটা স্টার চিহ্ন দিতে পারো দরকার পড়লে, পিত্তরস লিখে ব্র্যাকেটে লেখো বাইল, BILE, বাইল। পিত্তরস লিখে বাইল লেখো, হাইফেন দিয়ে লেখো, আন্ডারলাইন করে হাইফেন দিয়ে লেখো, যকৃতের অভ্যন্তরে লোহিত রক্তকণিকা ভাঙনের ফলে যে হলুদাভ সবুজ তরল পদার্থ তৈরি হয়, হলুদাভ সবুজ, ইয়েলোইশ গ্রিন, যকৃতের অভ্যন্তরে লোহিত রক্তকণিকা ভাঙনের ফলে যে হলুদাভ সবুজ তরল পদার্থ তৈরি হয় তাকে পিত্তরস বলে। যকৃতের অভ্যন্তরে লোহিত রক্তকণিকা ভাঙনের ফলে যে হলুদাভ সবুজ মানে তরল পদার্থ তৈরি হয় তাকে পিত্তরস বলে। যকৃতের অভ্যন্তরে যে হলুদাভ সবুজ, যকৃতের অভ্যন্তরে লোহিত রক্তকণিকা ভাঙনের ফলে যে হলুদাভ সবুজ তরল পদার্থ তৈরি হয় তাকে পিত্তরস বলে। দাঁড়ি সাথেই লেখো, এখনই ছাড়বো আমি, এর আপেক্ষিক গুরুত্ব 1.01 থেকে 1.02, এর আপেক্ষিক গুরুত্ব 1.01 থেকে 1.02, এবং পিএইচ 8 থেকে 8.6 দাঁড়ি,
এর আপেক্ষিক গুরুত্ব 1.01 থেকে 1.02 এবং পিএইচ 8 থেকে 8.6। এবারে পিত্তরসের মধ্যে কি কি কম্পোনেন্ট থাকে, কম্পোজিশনটা কি সেটা আমরা পরের ক্লাসে লিখবো। আজকে এইটুকুই থাকুক।